বছর জুড়ে আমাদের দেশে সবথেকে বেশি বিক্রি হওয়া ফোন হলো স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই ফোনটা। তবে এবছর কিন্তু এই মার্কেটটা একদম পুরো জমজমাট হয়ে গেছে। বিশেষ করে আপনি যদি দেখেন নাথিং 3A প্রো, মোটরোলার S60 সিরিজ এবং অনারের 200 ফোনটা কিন্তু এখনো মার্কেটে বেশ জনপ্রিয় এই মিড রেঞ্জ সিরিজে। তাছাড়া শাওমি, রিয়েলমি, ওপ্পোর বিভিন্ন ধরনের ফোন কিন্তু আছে এই বাজেট সেগমেন্টে। সো সেই জায়গায় A56 এবার আসলে কেমন করলো, কতটুকু বেটার করলো A55 থেকে, এই মুহূর্তে বা এই বছর আসলে A56 আপনার কেনা উচিত হবে কিনা, যারা কিনবেন তারা আসলে কারা এবং যারা কিনবেন না তারা আসলে অল্টারনেটিভ কোন ফোনটা দেখতে পারেন সেটার বিস্তারিত আজকের ভিডিওতে বলবো। সো প্রথমে আমি এই ফোনটার একদম পজিটিভ দিক দিয়ে শুরু করতে চাই, যে জায়গা আসলে আমরা ইমপ্রুভমেন্ট চেয়েছিলাম A56 এ এবং সেই জায়গায় করেছে। সো তার মধ্যে প্রথমত সেটা হলো এই স্যামসাং গ্যালাক্সি A56 এ এবার তারা ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। সো যে কারণে এবার যদি A56 থেকে আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে যান তাহলে দারুণ একটা ফোকাল লেন্থ পাবেন, বিশেষ করে টাইট ফোকাল লেন্থ পাবেন, ব্যাকগ্রাউন্ডের কম্প্রেশনটা ভালো হবে, এজ ডিটেকশন অ্যাজ ইউজুয়াল স্যামসাং এ যেমন ভালো হয়ে থাকে এবং ব্যাকগ্রাউন্ডের ব্লার এবং কালারটা যেমন স্যামসাং এ আমরা পেয়ে থাকি সেই সেম প্রসেসিং কিন্তু এবার পাচ্ছেন। যে কারণে এবার আসলে ফটোগ্রাফিতে এটা কমপ্লিট বলতে পারেন। লাইক যদিও এটাতে আসলে টেলিফটো লেন্স তারা দেয়নি, বাট স্টিল টোটাল ফটোগ্রাফির দিক থেকে কম্পেয়ার করেন তাহলে আমি বলবো যে এবার A55 থেকে A56 যথেষ্ট ভালো করছে এবং পোর্ট্রেট গুলো আই হোপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো সেই জায়গা থেকে বলতে পারি যে এইটা আসলে হিউজ একটা ইমপ্রুভমেন্ট গত বছর থেকেও। তবে স্টিল আপনি এখানে একটা টেলিফটো লেন্স মিস করবেনই। যখন আসলে এই ডিজিটাল জুম করা পোর্ট্রেট গুলো একটু জুম করবেন তখন দেখবেন যে খানিকটা ডিটেইল লস আছে, বিশেষ করে যখন লো লাইটে যাবেন। এবং এখানে কিন্তু তারা দুইটা সেন্সর ব্যবহার করছে, টোটাল এখানে তিনটা ক্যামেরা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন, একটা হলো ম্যাক্রো সেন্সর। সো সেইটা নিয়ে আমি আলাপ করতে চাই না, যেটা হচ্ছে যে এখানে 12 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড সেন্সরটা তারা দিয়েছে এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেটা দিয়ে যখন ছবি তুলতে যাবেন গত বছরের থেকে এবছর আরো একটু বেটার প্রসেসিং আছে, আরো একটু বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি আছে। স্যামসাং এ যেমন কালারফুল পিকচার আমরা পাই, বিশেষ করে একদম প্রপার লাইটে যদি আপনি ছবি তুলেন এইটার নরমাল ছবি আপনার খুবই ভালো লাগবে। এখানে আপনি ডিফল্ট ফোকাল লেন্থ পাচ্ছেন 0.5x, 1x এবং 2x। এইটাকে আপনি সর্বোচ্চ 10x পর্যন্ত ডিজিটালি জুম করে ছবি তুলতে পারবেন, তবে 10x এ গেলে কোনো ইউজেবিলিটি এটাতে থাকে না। সো 5x পর্যন্ত আপনি ইউজেবল পিকচার এটার মধ্যে পাবেন। এইটার যে 12 মেগাপিক্সেলের সেন্সর আছে সেটা দিয়ে যখন আপনি লো লাইটে ছবি তুলতে যাবেন তখন দেখবেন যে প্রচুর পরিমাণে ডিটেইল লস করতেছে। তবে মেইন সেন্সরটা রাতের বেলায় দারুণ পারফর্ম করে, বিশেষ করে যদি আপনি 1x এ ছবি তুলেন রাতের বেলায় খুবই সুন্দর ছবি আপনাকে দিবে। তবে যখনই আপনি ডিজিটালি জুম করে রাতের বেলা ছবি তুলবেন লাইক 2x পর্যন্ত যদি যান দেখবেন যে প্রচুর নয়েজ এসে যাচ্ছে এবং বেশ ডিটেইল লস করতেছে। রাতের বেলায় আসলে আমরা যেসব কন্ডিশনে ছবি তুলতে চাই সেটা যদি আমি প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি তাহলে এটার জন্য ঠিক আছে। বিশেষ করে 1x এ আপনি ছবি তুললে পারফেক্টলি ছবি পাবেন এবং ওভারঅল মিলিয়ে আপনি যদি প্রপার লাইটের হিসেব করেন তাহলে এটা দারুণ একটা ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স দিচ্ছে। এবং সেলফি ক্যামেরাতে এটা যে 12 মেগাপিক্সেলের সেন্সরটা ব্যবহার করছে সেটা দিয়ে এবার সেলফি তুলতে গেলে আরো বেটার ডিটেইল পাওয়া যাচ্ছে, ডাইনামিক রেঞ্জও ক্যাপচার করতে পারতেছে ভালো। এবং যে জায়গায় ইমপ্রুভমেন্টটা এবার আসলে দরকার ছিল এ সিরিজের ফোনগুলোতে, গতবার আমরা সেলফি তুলতে গেলে ফেসটা ঠিকঠাক থাকতো তবে লিপসটা কালো হয়ে যাইতো, সেই জায়গা থেকে এবার স্যামসাং আমাদেরকে উদ্ধার করছে। সো এবার আসলে আপনি সেলফি তুললে স্যামসাং এর এই ফোনটা থেকে আপনার লিপসটা ব্ল্যাক হবে না। সো হ্যাঁ, ডেফিনেটলি এই সেগমেন্টে দারুণ একটা উপকার স্যামসাং এবার আমাদেরকে করছে। তবে একটা মাইনর জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে যখন আপনি লো লাইটে এটা দিয়ে পোর্ট্রেট সেলফি তুলবেন কম্পেয়ার টু নর্মাল সেলফি প্রচুর পরিমাণে নয়েজ আসে। সো সেটা একটু সামান্য ডিল ব্রেকার থাকলেও আমি বলতে পারি যে সেলফির এক্সপিরিয়েন্স ভালো আছে, বিশেষ করে ভিডিও কল করা বা নর্মালি কথাবার্তা বলার জন্য বা থার্ড পার্টি অ্যাপসের সাথে ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স আছে। সো আমি ফাইনালি বলতে পারি যে ফটোগ্রাফিতে যদি তারা একটা টেলিফটো লেন্স দিত তাহলে বেটার হইতো। তবে যদিও তারা দেয়নি তারপরে ফটোগ্রাফিতে যে প্রবলেমগুলো মেইনলি ছিল A55 এ, বিশেষ করে ঠোঁট কালো হয়ে যাওয়া ব্যাপারটা এবং ডিজিটালি জুম করে পোর্ট্রেট তুলতে না পারাটা, সেটা তারা সলভ করেছে। সো ডেফিনেটলি স্যামসাংকে ধন্যবাদ দিতে চাই। তবে ভাই নেক্সট টাইম আপনারা এখানে টেলিফটো লেন্স না দিয়ে আইনেন না, তাহলে আর কাউকে কিনতে বলার মতো থাকবে না। গতবারের A55 থেকে ভিডিওগ্রাফিতে যে ইমপ্রুভমেন্টটা আমি A56 এ এক্সপেক্ট করছিলাম সেটা হলো যে লেন্স শিফট করতে গেলে যেন ডিলে না হয় আর অডিও কেটে না যায়। সো সেটা সলভ হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর স্টেবিলিটি মুডে কিন্তু এটা ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারে, তবে নর্মালি ভিডিও করতে গেলে এটা 4K 30 fps এ সব লেন্স শিফট করে করে ভিডিও করতে পারবেন এবং মেইন সেন্সর বা আলট্রা ওয়াইড যে কোনো জায়গা থেকে ভিডিও করতে করতে আপনি ক্যামেরাতে শিফট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি টোটালি একটা ভিডিওতে থেকে সব ধরনের লেন্স শিফট করতে পারতেছি। সো সেটা খুবই ভার্সাটাইল একটা ব্যাপার, মানে যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট যদি আপনি করতে চান, করতে করতে আসলে আপনার প্রয়োজন হয় সেটা কিন্তু এখান থেকে করে ফেলতে পারতেছেন, অর্থাৎ কমপ্লিট একটা ভিডিও ক্যামেরার মতো, এবং সেটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। যদিও এখানে বেশ কিছু লিমিটেশন আছে, যেমন সিনেম্যাটিক ভিডিও আসলে স্টিল এখানে আপনি পাচ্ছেন না। তারপর আমি বলতে পারি যে
মিড রেঞ্জের ফোন হিসেবে স্যামসাং এবার যথেষ্ট ইমপ্রুভমেন্ট করছে, যেটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন। তবে আপনাদেরকে একটু বলে দিই, এই মুহূর্তে এই ফোনটা কিন্তু আপনারা এমকে মোবাইল পয়েন্টে পেয়ে যেতে পারেন। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন যদি কিনতে চান, ইভেন আপনার হাতের ফোন যদি এক্সচেঞ্জ করতে চান, তাহলে ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। সো সেকেন্ড যে ইমপ্রুভমেন্টের জায়গা সেটা হলো এটার ডিজাইন। এটার ডিজাইনটা যে খুব বেশি আসলে পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়, তবে এবার যেটা করছে যে গতবারের মতো সেই 10,000 টাকা দামের ফোনেও সেম ডিজাইন আর 1 লাখ টাকা দামের ফোনেও সেম ডিজাইন সেটা রাখেনি। এবার তারা করছে কি, এ সিরিজের ক্যামেরা বামটা চেঞ্জ করে ফেলছে, একটা স্লট করে ফেলছে, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ডিজাইনটা কিন্তু নরমালি ক্যামেরাতে দেখতেও ভালো লাগতেছিল এবং বাস্তবে দেখতেও ভালো লাগে। ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, তবে ডিজাইনটা খুব বেশি পরিবর্তন না, সেম মেটালের ফ্রেম তারা ব্যবহার করছে। ভলিউম পাওয়ার বাটনের এখানে একটু উঁচু ছিল, যেটা এবারও তাই আছে, এবং সামনে পিছনে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করছে। সো বিল্ড ম্যাটেরিয়ালে, বিল্ড কোয়ালিটিতে তারা কিন্তু কোনো প্রকার সেক্রিফাইস এখানে করেনি। সো ডেফিনেটলি থ্যাঙ্কস ফর দ্যাট। এবং এখানে কিন্তু আপনারা IP67 এর রেটিং পাচ্ছেন। সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে বা যারা আসলে স্যামসাং এর ফোন কেনে তাদের জন্য আসলে এরকমই একটা বিল্ড কোয়ালিটি দরকার ছিল, লাইক 5-6 বছর ধরে ব্যবহার করবে। সো সেরকম একটা বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি এখানে পাচ্ছেন। এবং এখানে একটা জিনিস হচ্ছে যে এবার কিন্তু তারা তাদের এক্সিনোসের 1580 প্রসেসরটা ব্যবহার করছে। সো সেটা মিড রেঞ্জের প্রসেসর হিসেবে যথেষ্ট ভালো। আই মিন মিড রেঞ্জ বাজেটের জন্য, এই বাজেটে যারা ফোন কেনে তারা খুব বেশি আসলে গেমিং করবে না, খুব বেশি আসলে হাই এফপিএস এ গেমিং এর এক্সপেকটেশনও রাখবে না, বা যদি রাখে কেউ তাহলে তো তারা ডেডিকেটেডলি আসলে গেমিং ফোন কিনবে। বিকজ স্যামসাং তো আর ডেডিকেটেডলি শুধু গেমিং এর জন্য ফোন বানাচ্ছে না, তারা সব ধরনের ইউজারদেরকে আসলে টার্গেট করে, যে কারণে একটা ব্যালেন্স প্যাকেজ তারা অফার করে। সো এখানে আপনারা 8GB বা 12GB র্যামের ভেরিয়েন্ট পাবেন এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ করছে। সো সেটা একটা ভালো ব্যাপার। এই বাজেটের ফোনগুলো কিন্তু এখন ম্যাক্সিমাম ফোনে আপনি দেখবেন যে UFS 2.2 বা UFS 2. দিচ্ছে। সো সেটা কিন্তু অনেক স্লো কম্পেয়ার টু UFS 3.1। সো এটা লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে ভালো হবে, বিশেষ করে এটাতে তো 6 বছরের সফটওয়্যার সাপোর্ট দিচ্ছে। সো সেই জায়গা থেকে দারুণ একটা হার্ডওয়্যার ডেফিনেটলি আমরা পাচ্ছি, যে কারণে 6-7 বছর ধরে ব্যবহার করলে যে স্লো হ্যাং হবে ব্যাপারটা এরকম না। এবং এখানে কিন্তু আপনারা গেমিংও করে ফেলতে পারবেন, বিশেষ করে এটাতে পাবজিতে স্মুথ এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে। সো 60 FPS আপনারা মোটামুটি ভালোভাবে গেমিং করতে পারবেন। 1 ঘন্টা আমার গেমিং টেস্টে 70% ব্যাটারি ড্রেন করছে এবং মোটামুটি লাইক 15-16 মিনিট যাওয়ার পরে খানিকটা হিটিং করলে যখন আসলে ইন্টেন্স মোমেন্ট থাকে তখন হালকা একটু ফ্রেম ড্রপ আপনারা পাবেন। সো আমার কাছে মনে হয় না যে ওইটা নিয়ে আসলে খুব বেশি প্রবলেম হবে। যারা ওইরকম হার্ডকোর গেমার আছেন তারা এই ফোন কিনবেন না, বিশেষ করে তারা অন্যান্য ফোন কিনবে, হয়তো বা এর থেকে আরো বেশি দামি ফোনও কিনবে। সো যারা আসলে এই বাজেট সেগমেন্টের অডিয়েন্স তাদের জন্য এবার পারফরমেন্স সেগমেন্টে বা ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে এটা মোর দ্যান ইনাফ আছে। লাইক আমি বলতে পারি যে পারফেক্ট একটা ফোন ফর দ্য সেক অফ পারফরমেন্স। এবং স্যামসাং এবার ডিসপ্লেতে কিন্তু খুব বেশি আসলে ইমপ্রুভমেন্ট নিয়ে আসেনি, বিশেষ করে এখানে তারা সুপার অ্যামোলেড ডিসপ্লেটা ব্যবহার করছে 6.7 ইঞ্চির, এবং এটা কিন্তু সর্বোচ্চ 1900 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। এখানে HDR10+ সাপোর্ট করা সহ একটা ডিসপ্লেতে এখন আসলে যা যা দরকার, বিশেষ করে 120 হার্টজের রিফ্রেশ রেট সেটা এটাতে আছে, এবং এটার ডিসপ্লের এক্সপিরিয়েন্সও ভালো আছে। তবে একটা জিনিস স্টিল আমি মানতে নারাজ, সেটা হচ্ছে যে এই যে বাজেট সেগমেন্টের ফোন হিসেবে কত বড় আসলে চিন বেজেল রয়েছে, সেটা ফোনের সাইজ হিসেবে অনেকটাই বিগার লাগে। সো এই জায়গায় আমি ডেফিনেটলি এক্সপেক্ট করছিলাম যে স্যামসাং যদি এই জায়গায় আরো একটু চিন বেজেল কমাইতো। তবে একটা জিনিস দেখেন, তাদের FE সিরিজের ফোন লাইক S24 FE তেও যা করছে, সেই জায়গা থেকে স্যামসাং তো ভাই এখান থেকে কখনো আসলে সরবে না। সো স্যামসাং এর ফোন কিনতে গেলে এতটুকু আসলে মেনে নিতেই হবে। তবে দিন শেষে আসলে যখন আপনি এই ফোনটা ব্যবহার করবেন, আউটডোরে ব্যবহার করেন বা গেমিং করেন বা মিডিয়া কনজিউমিং করেন, যে কোনো ধরনের কাজকর্মে এইটার ডিসপ্লেটা আপনি এনজয় করবেন ফর শিওর। এই জায়গায় আসলে কমপ্লেইন হবে না। এবং যে সেলফি ক্যামেরা রয়েছে সেখানে কিন্তু আপনি ফেস লকও কাজ করাইতে পারবেন। আবার এটাতে কিন্তু সেই সেম অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে একদম নিচের দিকে। এইটা খুব ফাস্ট এবং অ্যাকুরেট আছে। আমি এটা ছোট ভাই A36 ব্যবহার করতে যে দেখছি সেখানে অনেক স্লোয়ার কাজ করে, বাট এইখানে আসলে সেই প্রবলেমটা নাই, ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। এটা আমার কাছে ভালো লাগছে বিশেষ করে। এবং পোর্টস এন্ড বাটনের অ্যালাইনমেন্ট কিন্তু সেম রয়েছে। একদম টপে আপনারা এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছেন, একদম বটমে ডুয়াল সিএমএস স্লট রয়েছে, তার সাথে টাইপ সি পোর্ট রয়েছে, আর স্পিকার আছে। স্পিকার এটা খুবই ভালো, লাউড আছে, সাউন্ড কোয়ালিটি ভালো। বিশেষ করে স্যামসাং এই জায়গায় আসলে কার্পণ্যতা করে না। তবে এখানে কিন্তু এবার তারা 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট দিচ্ছে সর্বোচ্চ। সো ফাস্ট চার্জ আগের থেকে আরো একটু বেটার করছে। গতবার 25 ওয়াট ছিল, সেই জায়গা থেকে দারুণ একটা ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। তবে এমন নয় যে রিয়েল লাইফে চার্জ দিতে যে আপনার গতবারের A55 থেকে এবার ডাবল স্পিডে চার্জ হচ্ছে, তা নয়, বাট স্টিল ইটস দেয়ার, লাইক একটা ফিচার তারা দিয়েছে। এবং সাম সিনারিওতে বিশেষ করে যখন আপনি আসলে 0% থেকে আসলে 20% বা 30% পর্যন্ত যাবেন, তখন এই ফাস্ট চার্জটা বেশি করে হিট করে। সো ডেফিনেটলি ইটস এ ইমপ্রুভমেন্ট বলাই যায়। সো স্যামসাং এখানে ফুললি এআই ফিচারটা আপনাদেরকে না দিলেও এখানে কিন্তু তারা পার্শিয়ালি কিছু এআই ফিচার দিয়েছে। যেমন এই পাওয়ার বাটন ক্লিক করলে এখানে গুগল জামিনাই অ্যাসিস্ট্যান্ট চলে আসবে। তাছাড়া এটাতে ম্যাজিক ইরেজার আছে এবং এটাতে বেস্ট ফেসের ফিচারটা রয়েছে। এছাড়া সার্কেল টু সার্চ বা এই ধরনের ফিচারগুলো তো এখন আসলে র্যান্ডম ফোনে চলে আসছে। সামান্য কিছু পার্শিয়াল ফিচার কিন্তু এখানে আপনি এনজয় করতে পারবেন। সো ফাইনালি যদি বলি যে এই মুহূর্তে আসলে A56 কাদের জন্য কেনা ঠিক হবে, তাহলে আমি সহজ কথায় বলতে পারি, যদি আপনি একদম
মডারেট ইউজার হয়ে থাকেন, লাইক হেভি গেমিং করতে চান না, একদম বেস্ট লেভেলের ফটোগ্রাফি আপনার দরকার নাই, একদম বেস্ট লেভেলের ডিসপ্লে আপনার দরকার নাই, বাট আপনি চান একটা ডিউরেবল বিল্ড কোয়ালিটির ফোন লম্বা সময় ধরে ব্যবহার করতে চান, রিলায়েবল হইতে হবে এবং সেটার ব্র্যান্ড ভ্যালুটা ভালো হইতে হবে, তাহলে ডেফিনেটলি আপনি এটা কিনতে পারেন। বাট যদি আপনি বলেন যে ভাই বেস্ট অফ দ্য বেস্ট ক্যামেরা দরকার আপনার, তাহলে আমি ডেফিনেটলি আপনাকে বলবো যে Motorola S60 সিরিজে যাইতে পারেন, বা আপনি নাথিং ফোনে যাইতে পারেন। নাথিং ফোনও কিন্তু ইউনিক ডিজাইন সাথে ভালো ক্যামেরার অফার করতেছে। আর যদি আপনি বলেন যে শুধু গেমিং করবেন, সেক্ষেত্রে কিন্তু ভাই অনেক মার্কেটে ফোন আছে, আইকুর ফোন আছে, শাওমির ফোন আছে, রিয়েলমির ফোন আছে, সেই ফোনগুলো কিন্তু আপনারা ডেফিনেটলি দেখতে পারেন। তবে যেটা বলছিলাম যে লং টাইম ইউজ করতে গেলে একটা রিলায়েবল সফটওয়্যার সাপোর্টের জায়গায় যদি ভালো বিল্ড কোয়ালিটি প্রয়োজন হয়, তাহলে ডেফিনেটলি স্যামসাং এর বিকল্প আসলে ছিল না এবং এখনো সেই অবস্থা। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। আপনারা যদি কেউ এটা ব্যবহার করেন বা গতবারের কোনো এ সিরিজের ফোন ব্যবহার করেন, এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন এখন, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।